আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। দেখতে দেখতে হাসি, আনন্দ আর খুনসুটির মাঝে কেটে গেছে 2 সপ্তাহ। মায়ার জীবন যেন সুখের স্বর্গ হয়ে উঠেছে। অরণ্যের মতো এত এত কেয়ার করা হাজবেন্ড আর এত সুন্দর একটা পরিবার পেয়ে মায়া নিজেকে দুনিয়ার সবচেয়ে ভাগ্যবতী মনে করছে। ওর কপালে যে এত সুখ জমা ছিল তার কল্পনাও করেনি মায়া। ওর নিয়তির ওপর আর কোনো অভিযোগ নেই, শুধু একটাই চাওয়া, ওর খুশিতে যেন কোনো নজর না লাগে। সাহিল আর সারার খুনসুটি ভরা প্রেমও ভালোই চলছে, যদিও সারার কাণ্ড কারখানা মাঝে মাঝে সাহিলকে চরম প্যারেশানির মাঝে ফেলে দেয়, তবুও সাহিল সব সয়ে নেয়। ওর পিচ্ছি পরিটার সবকিছুই যে ওর ভালো লাগে। ওর অবুঝ কথা আর কাজকর্মগুলো যেমন রাগিয়ে দেয়, আবার সারার মাসুম মুখের মন মাতানো হাসিটা মুহূর্তেই সাহিলকে গলিয়ে ফালুদা করে দেয়। সাহিলের মন চায় ওর পরিটাকে সারাক্ষণ কোলে নিয়ে বসে থাকতে। ইহান আর ইরিনের ব্যাপারটাই খুব একটা উন্নতি না হয়েও আবার হয়েছে। ইহান আর ইরিনকে তেমন জ্বালায় না, বাসায় আসলেও তেমন একটা ইরিনের সাথে কথা বলে না, শুধু স্বাভাবিক হাই হ্যালো বলে যথাযথ দূরত্ব বজায় রেখে চলে। বিষয়টাই ইরিনকে নাড়িয়ে দিচ্ছে। এতদিন ইহানকে দূরে সরাতে চাইলেও এখন যখন ইহান দূরে দূরে থাকছে তখন ইরিনের বুকে কেমন ব্যথার অনুভব করছে। এই উপেক্ষা ওর ভালো লাগছে না। ইরিন বুঝতে পারছে ওর ভেতর কিছু বদলাতে শুরু করেছে। ইহানের প্রতি ওর দৃষ্টিকোণও পাল্টে গেছে। এখন আর ইহানকে অরণ্য আর সাহিলের মতো মনে হয় না। মনের মাঝে ওর জন্য অন্যরকম দৃষ্টিকোণ সৃষ্টি হচ্ছে। তবে কি আমি ইহানের প্রতি দুর্বল হয়ে পড়লাম? না না, এটা ঠিক না, এটা একদমই ঠিক না। আমি আবারও ভুল করতে পারি না। ইহান না হয় না বুঝে পাগলামি করছে, তাই বলে আমিও একই ভুল করতে পারি না। ইরিন ড্রয়িং রুমে মটরশুঁটি ছিলছে আর এসব ভাবছে। তখনই বাসায় ইহানের মা এলো। তাকে দেখে তনিমা বেগম হাসি মুখে বলে উঠলেন, আরে ভাবি, আপনি কেমন আছেন? কতদিন পর এলেন, আসুন আসুন, বসুন না। ইহানের মা সোফায় বসে মুচকি হেসে বললেন, আমি ভালোই আছি। আসলে অরণ্যের বউ দেখতে এলাম, এতদিন ব্যস্ততার কারণে আসতে পারিনি, তাই আজ একটু সময় বের করে চলে এলাম। ও আচ্ছা, ভালো করেছেন। আমি এখনই বৌমাকে ডেকে পাঠাচ্ছি। এই সারা, যা তো তোর ভাবিকে ডেকে নিয়ে আয়। সারা মাথা তুলিয়ে এক দৌড়ে চলে গেল মায়াকে ডাকতে। ইরিন ইহানের মাকে সালাম করে কুশলাদি বিনিময় করল। একটু পরেই সারা মায়াকে সাথে করে নিচে নিয়ে এলো। তনিমা বেগম মায়াকে ইহানের মায়ের সাথে পরিচয় করিয়ে দিলেন। মায়া মাথার ঘোমটা টেনে ইহানের মাকে সালাম দিল। ইহানের মাও মুচকি হেসে সালামের উত্তর নিল। কিছুক্ষণ কথাবার্তা শেষে মায়া ইহানের মায়ের জন্য চা নাস্তা আনতে গেল। ইহানের মা তনিমা বেগমের উদ্দেশ্যে বলে উঠলেন, বাহ, ভাবির ছেলের বউর অনেক ভালো পেয়েছেন, দেখেই বোঝা যাচ্ছে মেয়েটা অনেক পবিত্র মনের। হ্যাঁ ভাবি, ঠিকই বলেছেন, মেয়েটা অনেক ভালো। ওর মতো বউ পেয়ে আমরা সত্যিই লাকি। ইহানের মা তখন আফসোসের সুরে বলে উঠলেন, আপনি তো লাকি হলেন ভাবি, কিন্তু আমি কবে লাকি হব? আমার ঘরেও কবে টুকটুক একটা বউ আসবে? ছেলেটা যে বিয়ের কথা শুনতেই পারে না, বয়স তো আর কম হলো না। যখনই বিয়ের কথা বলি তখনই রেগে যায়, বলে সে নাকি বিয়ে করবে না। বলেন ভাবি, এমন করলে কি হয়? আমি কতবার বুঝিয়েছি, কিন্তু কিছুতেই রাজি হয় না। কাল তো ওর বাবার সাথে তুমুল রাগারাগি হয়ে গেছে এটা নিয়ে। ওর বাবা তো শেষে এটা পর্যন্ত বলে দিয়েছে যে বিয়ে না করলে ওকে তেজ্য পুত্র করে দিবে। আর ইহানও রেগে মেগে না খেয়ে বাসা থেকে বেরিয়ে এসেছেন, এখন পর্যন্ত বাসায় ফেরেনি, ফোনও ধরছে না। ভাবলাম হয়তো এখানে এসেছে, তাই আসলাম। আমার তো চিন্তায় চিন্তায় বিপি লো হয়ে যাচ্ছে। ছেলেটাকে কিভাবে বুঝাবো কিছুই বুঝতে পারছি না। আমাদের একটাই মাত্র ছেলে, সে যদি এইভাবে ছন্নছাড়া হয়ে যায় তাহলে আমাদের বংশের নতুন প্রজন্ম আসবে কিভাবে? ইহানের মায়ের কথা শুনে ইরিনের প্রচুর অপরাধ বোধ হচ্ছে। ইহানের পরিবারের এই দুশ্চিন্তার কারণ যে সে নিজেই। ইহান ওর জন্যই ওর পরিবারের এত দ্বন্দ্ব করছে, যা ইরিনের মোটেও কাম্য নয়। তনিমা বেগম বলে উঠলেন, আচ্ছা, ইহানের কোনো পছন্দ নেই তো? আপনারা এ বিষয়ে ওর কাছে কিছু জিজ্ঞাসা করেছেন?
অনিমা বেগমের কথায় ইরিনের বুকটা কেঁপে উঠল। ইহান আবার ওর কথা কাউকে বলেনি তো? ইহানের মা বলল, হ্যাঁ ভাবি, সেটাও অনেকবার জিজ্ঞেস করেছি, কিন্তু সে ব্যাপারেও কিছু বলে না। ও সব সময় এড়িয়ে যায়। তাই আমি এবার একটা ডিসিশন নিয়েছি। কি ডিসিশন? আমার ননদের একটা মেয়ে আছে, মেয়েটা খুব সুন্দর, আমারও খুব পছন্দ। তাই ভাবছি ওর সাথে ইহানের বিয়ে ঠিক করব। হয়তো মানতে চাইবে না, তবে আমিও ছাড়ার পাত্রী না। দরকার হলে ইমোশনাল ব্ল্যাকমেল করে নিজের কসম দিয়ে হলেও রাজি করাবো। একবার বিয়েটা হয়ে গেলে তখন ঠিকই মেনে নেবে। ইহানের মায়ের কথায় হঠাৎ কিছু একটা হয়ে গেল ইরিনের। মটরশুঁটি ছিলতে থাকা হাতটা থমকে গেল। হাত থেকে মটরশুঁটি পড়ে গেল নিচে। বুকের ব্যথাটা হঠাৎ করে বেড়ে যেতে লাগলো। কেন জানি এখানে আর বসে থাকতে পারছে না ইরিন। কোনো কাজের বাহানা দিয়ে কোনো রকমে ওখান থেকে উঠে গেল ইরিন। নিজেকে যে এখন ওর নিজেই সামলাতে হবে, ভেঙে পড়লে চলবে না। সারা হেলে দুলে এসে সাহিলের রুমের দরজা খুলে সরাসরি ভেতরে ঢুকে পড়ল। আজকাল এটা ওর অভ্যেসে পরিণত হয়ে গেছে। হুটহাট যখন খুশি তখন সাহিলের রুমে কোনো না কোনো বাহানায় চলে আসবে, যেন সাহিলের চেয়ে বেশি ওরই অধিকার এই ঘরে। আর এসেই কোনো না কোনো আবদার নিয়ে বসে পড়বে, আর সেটা সাহিলকে পূরণ করতেই হবে, না হলে তার নিস্তার নেই। আর সাহিলও স্বতঃস্ফূর্তভাবে সারার সব আবদার পূরণ করে। তার পিচ্ছি পরীর বায়না মেটাতে যে সে নিজেও পরম পায়। বায়না পূরণ করলে সারার মুখে মাসুম হাসিটা দেখতে পায়, সেটা যে সাহিলের জন্য নোবেল পুরস্কারের চেয়েও বেশি। ওই হাসিটার জন্য তো হাসি মুখে নিজের জানটাও দিয়ে দিতে পারে সাহিল। সারা ভেতরে ঢুকতেই মুখটা ফুটবলের মতো হা হয়ে গেল। সাহিল শুধু একটা টাওয়েল পেঁচিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে চুল ছাড়ছে। হয়তো মাত্রই শাওয়ার নিয়েছে। ফর্সা সুঠাম সুন্দর বডি দেখে সারা বিস্ময় ভরা দৃষ্টিতে তাকিয়ে রইল, যেন সে পৃথিবীর অষ্টম কোনো আশ্চর্য দেখছে। সাহিলকে দেখে সারার কেমন কেমন যেন লাগছে, কেমন যেন সুরসুরি লাগছে। সারা হা করে এক ধ্যানে তাকিয়েই আছে। এভাবে একটা ছেলের দিকে তাকিয়ে থাকা যে লজ্জার বিষয়, সে ব্যাপারে কোনো ধারণাই নেই সারার। সাহিল হঠাৎ পাশে ফিরে তাকাতেই সারাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে থতমত খেয়ে গেল। সারা কেমন চোখ পিটপিট করে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। সাহিল ভ্রু কুঁচকে বলল, কিরে এভাবে কি দেখছিস? কখনো ছেলে মানুষ দেখিসনি নাকি? সারার মাঝে তেমন ভাবান্তর হলো না। সারা একইভাবে থেকে সাহিলের কাছে এগিয়ে এসে বলে উঠল, দেখেছি তো, কিন্তু আপনাকে না আজ অন্যরকম লাগছে। সাহিল বাঁকা হেসে বলল, কেমন লাগছে শুনি? সারা বোকার মতো বলে উঠল, একদম চকলেটের মতো লাগছে, ইয়াম্মি ইয়াম্মি টাইপ। সারার এমন আজব কথায় সাহিল হালকা বিষম খেল। সারার দিকে আরেকটু এগিয়ে এসে দুষ্টু হেসে বলল, তো কি এখন খেয়ে ফেলবি আমাকে? তারপর কানের কাছে ঝুঁকে লো ভয়েসে বলল, তা কিভাবে খাবি শুনি? লিক করে খাবি নাকি কামড়িয়ে খাবি? এবার কেন জানি সারার ভীষণ লজ্জা লাগলো। সারা একটু সরে এসে বলল, কোনোভাবেই না, আমি কি রাক্ষস নাকি? সাহিল হালকা হেসে বলল, তা এখানে কি চাই শুনি? আপনার ফোন চাই, স্কুলের মেসেঞ্জার গ্রুপ চেক করব। আমার ফোনে এমবি নাই, আর বাসার ওয়াইফাই এ নেট নাই। সাহিল মুচকি হেসে বলল, বেডের ওপর আছে, নে ওখান থেকে। সারা হেলে তুলে গিয়ে বেডের ওপর থেকে সাহিলের ফোনটা নিয়ে কাজ করতে লাগলো। সাহিল ততক্ষণে কাপড় চোপড় নিয়ে ওয়াশরুমে ঢুকলো চেঞ্জ করার জন্য। কতক্ষণ পর চেঞ্জ করে বের হয়ে দেখলো সারা বেডের উপর উপুর হয়ে শুয়ে থেকে মনের সুখে ফোন টিপছে আর পা দোলাচ্ছে। প্লাজোটা হাঁটু পর্যন্ত নেমে এসেছে, সেদিকে কোনো খেয়ালই নেই তার। সারার কাণ্ডে সাহিল খুব একটা অবাক হলো না। ও জানে ওর পাগলিটা এমনই, হাতে পায়ে বড় হলেও মাথার ভেতর কিছুই বৃদ্ধি পায়নি। সাহিল ড্রেসিং টেবিলের সামনে এসে চুল আঁচড়াচ্ছে আর আয়নায় ওর পরিটাকে দেখছে। সাহিল কখনো কাউকে নিজের জিনিস হাতও দিতে দেয় না, কিন্তু কথা যখন সারার আসে তখন 7 খুন মাপ। যার কাছে ওর জানটাই বন্দি, সেখানে এই সামান্য জিনিসের কি মূল্য? সাহিলের সবকিছুতেই শুধু সারার অধিকার। হঠাৎ পেছন থেকে সারার একটা কথায় সাহিলের সব ভালো লাগা ফুটটুস করে উড়ে গেল। সাহিল ভ্রু কুঁচকে সারার দিকে ফিরে দেখলো সারা হেসে হেসে কারোর সাথে ফোনে কথা বলছে। হাই জানু, কেমন আছিস? আই মিস ইউ জানু। স্কুল কবে খুলবে আর আমি আমার জানুটার সাথে
একটু আড্ডা দিতে পারবো। লাভ ইউ জানু, অনেকগুলো কিছু। না ব্যাস এতটুকুই যথেষ্ট ছিল সাহিলের চান্দিতে আগুন জ্বালিয়ে দিতে। রাগের শরীর রেডি করছে সাহিলের। সাহিল দ্রুত এগিয়ে গিয়ে সারার হাত ধরে ওকে এক টানে উঠে বসিয়ে চোয়াল শক্ত করে বলল, কার সাথে কথা বলছিলি? স্কুলে সব করতে যাস তুই? আজ থেকে তোর স্কুল যাওয়া বন্ধ, তোর বাসা থেকেও বের হওয়া বন্ধ। সারা বেচারি সাহিলের আচমকা অ্যাটাকে তাজ্জব বনে গেল। হঠাৎ রাগের কারণটা কি সেটাই মাথায় ঢুকছে না ওর। সারা বিস্মিত চোখে তাকিয়ে বলল, কি কিন্তু হয়েছেটা কি? আপনি এভাবে রাখছেন কেন? তুই আগে বল, ছেলেটা কে? কোন ছেলেটাকে? যার সাথে সব করে বেড়াচ্ছিস, এত আদর করে যাকে জানু জানু করছিস, সেই রিওরটাকে? সারা কপট রাগ দেখিয়ে বলল, এই আমার জানুকে একদম ইডিয়েট বলবেন না। আমার জানু ইজ ভেরি ইন্টেলিজেন্ট। সারার কথায় সাহিলের রাগের অগ্নিশিখায় আরো ঘি ঢেলে দিল। সাহিল সারাকে নিজের সাথে আরো শক্ত করে চেপে ধরে দাঁত কিরমির করে বলল, তুই শুধু একবার ওর নাম বল, তারপর দেখ ওর ইন্টেলিজেন্সের 14টা কিভাবে বাজাই আমি। কি হলো, নাম বল। জুই। সাহিল ভ্রু কুঁচকে বলল, হোয়াট? হাই জুই, আমার বেস্ট ফ্রেন্ড জুই। সাহিল বেচারা তবদা খেয়ে গেল। ও যাকে নিয়ে এত পরিকল্পনা করছে সে কিনা একটা মেয়ে। ভাবতেই নিজের ওপরেই হাসি পাচ্ছে সাহিলের। সাহিল হাতের বাঁধন একটু ঢিলা করে গলা খাকারি দিয়ে বলল, তো বেস্ট ফ্রেন্ডকে এভাবে জানু জানু বলার কি আছে? কেন, এতে কি সমস্যা? আমরা তো দুজন দুজনকে জানু বলেই ডাকি, কারণ আমরা জানের জান দোস্ত। সমস্যা আছে, অনেক সমস্যা। আজ থেকে আর এসব বলবি না, না এলে কিন্তু তোর স্কুল পাল্টে দিব বলে দিলাম। না না প্লিজ এমন করবেন না। তাহলে এসব ফালতু নামে আর ডাকা চলবে না। ওকে। সাহিল সারাকে ছেড়ে দিয়ে আবারও আয়নার সামনে এসে রেডি হতে লাগলো। সারা তখন আবার ওর বেস্ট ফ্রেন্ডকে ফোন করে বলল, শোন জুই, আজ থেকে আমরা আর জানু জানু বলবো না, কেমন? এটা পুরান ট্রেন্ড হয়ে গেছে। ওপাশ থেকে জুই বলে উঠল,